ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো রিডার্স, তোমরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি পার্সি বিসি শেলির লেখা টু এ স্কাইলার্ক কবিতাটির লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 3 অর্থাৎ অন্তিম পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে প্রথম স্ট্যান্জা থেকে 11 নম্বর স্ট্যান্জা পর্যন্ত বেঙ্গলি অ্যানালাইসিস আলোচনা করেছি। আজকে অন্তিম পার্ট অর্থাৎ 12 নম্বর স্ট্যান্জা থেকে 21 নম্বর স্ট্যান্জা পর্যন্ত লাইন ধরে ধরে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ, ওয়ার্ড টু ওয়ার্ড এবং ইন ডিটেলস আমি বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তো আলোচনা করার পূর্বে তোমাদের সকলকে আমার বিনম্র আবেদন, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমার বন্ধু এবং বান্ধবীদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে। তোমরা যদি আমার এই আলোচনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই আগামী আসন্ন এসএলএসটি এক্সামে ইংরেজি সাবজেক্টের নবম দশম শ্রেণীতে এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আসবে, সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা ইজিলি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। আমরা দেখেছি পিবি শেলি কিভাবে পৃথিবী ও প্রকৃতির নানা সুন্দর জিনিসের সঙ্গে স্কাইলার্ক পাখিটির আনন্দমুখর গানের তুলনা করেছেন এবং শেষমেশ মনে হয়েছে কবির যে এই পৃথিবীতে যা কিছু সুন্দর, সতেজ এবং স্বচ্ছ সমস্ত কিছুকেই ছাপিয়ে গেছে স্কাইলার্ক পাখিটির সুমিষ্ট গান। কোনো কিছুতেই স্কাইলার পাখিটির গানের সঙ্গে তুলনা করা যায় না। এই অবস্থায় দাঁড়িয়ে কবির মনে হয়েছে যে স্কাইলার্কের এত সুন্দর গান, এত সুন্দর মিষ্টতা, এত সুরেলা সঙ্গীত, গানের রহস্যটা কি। তাই পরবর্তী স্ট্যান্জাগুলোতে কবি এই স্কাইলার্কের গানের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন এবং এই উদ্দেশ্যেই কবি স্কাইলার্কের কাছে বেশ কিছু প্রশ্ন ছেড়ে দিয়েছেন, বেশ কিছু প্রশ্ন জানতে চেয়েছেন। এবার আমরা শুরু করব স্ট্যান্জা নম্বর 13। টিস আস স্প্রিট অর বার্ড, হোয়াট সুইট থটস আর দাইন। টিস আস, এখানে প্রথম স্ট্যান্জার মতো কবি পার্সি বিসি শেলি স্কাইলার্ককে সম্বোধন করে বলেছেন টিস আস, আমাদের কিছু শিক্ষা দাও। স্কাইলার্ক পাখিকে উদ্দেশ্য করে বলেছেন যে হে স্কাইলার্ক, তুমি আমাদেরকে কিছু শিক্ষা দাও। স্প্রিট শব্দের অর্থ হচ্ছে অশরীরী আত্মা, আর বার্ড মানে হচ্ছে কোনো পাখি। তাহলে অশরীরী আত্মা, আনন্দময় আত্মা অথবা পাখি বা তুমি পাখি, এই পাখিকে উদ্দেশ্য করে, স্কাইলার্ক পাখিকে উদ্দেশ্য করে কবি বলেছেন টিস আস, আমাদের কিছু শিক্ষা দাও। হোয়াট সুইট থটস আর দাইন, কি মিষ্টি চিন্তা ভাবনা। আর দাইন মানে হচ্ছে তোমার। এখানে তোমার বলতে স্কাইলার্ক পাখিকে বোঝানো হয়েছে। তাহলে তোমার মধ্যে বা তোমার অন্তরে বা হৃদয়ে কি মিষ্টি চিন্তা বিরাজ করছে, যে মিষ্টি চিন্তার জন্য তুমি এত সুন্দর মনকে পাগল করার মতো সুমিষ্ট সঙ্গীত তুমি গাইতে পারছো এবং তোমার সেই সঙ্গীত গাওয়ার রহস্যটাই হচ্ছে তোমার মনের মধ্যে মিষ্টি চিন্তা বিরাজ করছে। আই হ্যাভ নেভার হার্ড, আমি কখনো শুনিনি। ফ্রেজ মানে হচ্ছে প্রশংসা, প্রেজ অফ লাভ অর ওয়াইন। এখানে বলা হয়েছে যে ভালোবাসার গান। এখানে ফ্রেজ অফ লাভ মানে হচ্ছে লাভ সংস বা ভালোবাসার গান। অর ওয়াইন অথবা ড্রিঙ্কিং সংস, মদ্য অবস্থার গান। অর্থাৎ মদ পান করার পরে মানুষ যখন মনের সুখে গান করে, তখন সেই গানকে বলা হচ্ছে মত্ত অবস্থার গান। তাহলে কবি বলছেন যে একমাত্র মানুষ তার আবেগ, আনন্দের আবেগ
সবচাইতে বেশি প্রকাশ করতে সক্ষম হয় ভালোবাসার গান গেয়ে। এবং মানুষ যখন মদ পান করে, মদ পান করার পরে মানুষ সম্পূর্ণভাবে তার হৃদয়কে উজাড় করে সে গান করতে পারে বা পৃথিবীটাকে উপলব্ধি করতে পারে। তাহলে এখানে অতীতকালের একটা কবিদের কবিতা লেখার একটা সোর্স বলা যেতে পারে, সেটা হচ্ছে লাভ সং অ্যান্ড ওয়াইন, ভালোবাসার সঙ্গীত এবং ওয়াইন। একমাত্র ভালোবাসার সঙ্গীত এবং মদ্যপান অবস্থায় তার মনের মধ্যে যে মানসিকতা বিরাজ করে, সেই সময়তেই মানুষ তার বাঁধ ভাঙা আনন্দের প্রকাশ করতে সক্ষম হয়। তো কবি বলছেন যে আই হ্যাভ নেভার হার্ড ফ্রেজ অফ লাভ অর ওয়াইন, আমি কখনো শুনিনি ভালোবাসা এবং মদ্যপ অবস্থার গানের প্রশংসা আমি কখনো শুনিনি। আসলে এখানে কবি বলতে চেয়েছেন, প্রেম বা মদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের সৃষ্টি করা সবচাইতে আবেগপ্রবণ ও আনন্দের বাঁধভাঙা প্রকাশও স্কাইলার্কের গানের মতো এত ডিভাইন, এত স্বর্গীয় বা এতটা ঐশ্বরিক হয়ে উঠতে পারে না। এখানে বলা হয়েছে যে স্কাইলার্ক পাখির যে সুমিষ্ট কণ্ঠ, সেই কণ্ঠটা ঐশ্বরিক এবং স্বর্গীয় এবং ডিভাইন, এই যে মদ্যপ এবং ভালোবাসার গানের চাইতে। তাই তিনি বলছেন যে ভালোবাসার প্রশংসা এবং ওয়াইন পান অবস্থায় তার যে গান, সেই গানের প্রশংসা তিনি কখনোই শোনেননি। দ্যাট পেন্টেড ফোর্থ এ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন, এই যে মদ্যপ এবং মদ্যপ পান অবস্থায় দ্যাট পেন্টেড ফোর্থ হচ্ছে আবেগের সুরে, এ ফ্লাড অফ র্যাপচার আনন্দের যে বহিঃপ্রকাশ, যে আনন্দের যে বন্যা, সেই বন্যা প্রকাশ করা হয় মদ্যপ এবং ভালোবাসার সঙ্গীতে। অ্যাকচুয়ালি পিবি শেলি বোঝাতে চেয়েছেন যে স্কাইলার্কের সঙ্গীত যতটা ঐশ্বরিক, যতটা স্বর্গীয়, যতটা ডিভাইন, ততটা স্বর্গীয় বা ডিভাইন হয়ে উঠতে পারবে না ভালোবাসা এবং মদ্যপ অবস্থার গান। ভালোবাসা এবং মদ্যপ অবস্থায়, অর্থাৎ মদ পান করার পরে যে গান গাওয়া হয়, সেই গানের চাইতেও এই স্কাইলার্ক পাখির গানটা অনেক বেশি ডিভাইন, অনেক বেশি স্বর্গীয়, অনেক বেশি ঐশ্বরিক। পেন্টেড ফোর্থ হচ্ছে ব্রিথ, গেভ এ প্যাশনেট আটারেন্স, অর্থাৎ আবেগের সুরে বলা। আর এ ফ্লাড অফ র্যাপচার, হচ্ছে এ ফ্লাড অফ এক্সট্যাচি অর এক্সাইটমেন্ট, আনন্দ বা পুলকের বন্যা। আর ডিভাইন হচ্ছে স্বর্গীয়। তাহলে এখানে স্কাইলার্ক পাখির গান যতটা স্বর্গীয়, স্কাইলার্ক পাখির গান যতটা ডিভাইন, এই মদ্যপ এবং ভালোবাসার গান অতটা প্যাশনেট, অতটা স্বর্গীয়, অতটা ডিভাইন হতে পারবে না। নেক্সট স্ট্যাঞ্জা, কোরাস হাইমিনাল অর ট্রাইম্ফাল চান্ট। এখানে কোরাস শব্দের অর্থ হচ্ছে সমবেত কণ্ঠে সঙ্গীত করা বা গান করা, বা দ্বৈত কণ্ঠে গান করা। হাইম হচ্ছে, হাইম ইজ দ্য গ্রিক গড অফ ম্যারেজ। অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, হাইমেন ইজ দ্য গ্রিক গড অফ ম্যারেজ। আর হাইমেনাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম অফ হাইমেন। তাহলে এখানে গ্রিক মাইথোলজি অনুসারে যখন বিবাহ অনুষ্ঠান হয়, তখন সেই বিবাহ অনুষ্ঠানে সকল ছেলে মেয়েরা একসঙ্গে সমবেত কণ্ঠে যে সঙ্গীত করা হয়, তাকেই বলা হয়েছে এখানটায় হাইমেনাল সং। তাহলে কোরাস হাইমেনাল হচ্ছে সং অফ ম্যারেজ। ট্রাইম্ফাল চান্ট অর ট্রাইম্ফাল হচ্ছে বিজয় উল্লাসের সঙ্গীত বা গান। সংস অফ ভিক্টরি, সং স্যাং ইন ফ্রেজ অফ ভিক্টরি, অর্থাৎ বিজয় উল্লাসের সঙ্গীত বা গান। কোনো যুদ্ধ বা কোনো ইভেন্টে বা কোনো প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে যখন জয়লাভ করা হয়, তখন সেই জয়লাভকে সেলিব্রেট করার জন্য যে সঙ্গীত গাওয়া হয়,
তাকে বলা হচ্ছে ট্রাইম্ফাল স্টান্ট। তারপরে ম্যাচড উইথ দাইন উড বি অল বাট অ্যান এমটি ভন্ড। যদি মানে তোমার স্কাইলার্কের এই গানের সঙ্গে এই বিজয়োল্লাস এবং মানে ম্যারেজ সঙ্গের তুলনা করা হয়, তাহলে এই ম্যারেজ সং এবং এই বিজয়োল্লাসের যে গান, সেই গানগুলো হবে ফাঁকা গর্ব বা অন্তঃসার শূন্য বা বা আড়ম্বর প্রিয়তা ছাড়া এর মধ্যে কিছুই নেই। ভন্ড, ভন্ড মানে হচ্ছে গর্ব বা অহংকার। তাহলে ম্যারেজ সং এবং এই বিজয়োল্লাসের গানের সঙ্গে স্কাইলার্ক পাখির গানের যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাবে এই কোরাস সং, এই ম্যারেজ সং এবং এই বিজয়োল্লাসের গানের মধ্যে মানে কি আছে, মানে ফাঁকা গর্ব বা অন্তঃসার শূন্য বা আড়ম্বর প্রিয়তা ছাড়া আর কোনো কিছুই নাই। মানে এখানে এমটি, মানে এই গানগুলো হচ্ছে সম্পূর্ণভাবে শূন্য, অহংকারে পরিপূর্ণ। A thing wherein we feel there is some hidden want. A thing, এখানে এ থিং বলতে বোঝানো হয়েছে একটা বিষয়, মানে একটা বিষয় হোয়ার ইন উই ফিল, যেটাকে আমরা অনুভব করতে পারি দেয়ার ইজ সাম হিডেন, দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট। ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে অভাব। তাহলে এখানে আমরা যদি এই যে ম্যারেজ সং এবং এই বিজয়োল্লাসের গান, এই গানের মধ্যে কিছু লুকায়িত একটা অভাব বা ঘাটতি থেকে গেছে। এখানে এ থিং ওয়ান্ট এটা বলতে বোঝানো হয়েছে সামথিং দ্যাট সাফার্স ফ্রম সাম আননোন ডিফেক্টস। মানে এই বিজয়োল্লাস এবং এই ম্যারেজ সঙ্গের মধ্যে কিছু একটা মানে ডিফেক্ট বা কিছু অজানা একটা ত্রুটি আছে বলে মনে করা হয় বা আছে বলে মনে হয়। কিন্তু স্কাইলার্কের যে গান, সেই গানটা ছিল সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, সম্পূর্ণ মানে হৃদয় থেকে উপচে পড়া স্কাইলার পাখির যে সুমিষ্ট সঙ্গীত, সেই গানের মধ্যে কোনো লুকায়িত কোনো ডিফেক্ট নাই। কিন্তু এই যে বিজয়োল্লাস, এই বিজয়োল্লাসের গান এবং এই ম্যারেজ সং, এই গানের মধ্যে কিন্তু সামথিং দ্যাট সাফার্স ফ্রম সাম আননোন ডিফেক্ট, মানে কিছু অজানা একটা ত্রুটি রয়ে গেছে। অর্থাৎ স্কাইলার্ক পাখির গানের কাছে এই বিজয়োল্লাসের গান এবং ম্যারেজ সং তুলনা করাই চলে না। নেক্সট, হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অব দাই হ্যাপি স্ট্রেন। অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে বিষয়বস্তু। হোয়াট অবজেক্ট, কি হয় বিষয়বস্তু। আর দ্য ফাউন্টেন্স, ফাউন্টেন্স শব্দের অর্থ হচ্ছে এখানটাই সোর্স বা অরিজিন। অফ দাই, দাই মানে তোমার, তোমার বলতে এখানে স্কাইলার্ক পাখিকে বোঝানো হয়েছে। হ্যাপি স্ট্রেন, হ্যাপি স্ট্রেন শব্দের অর্থ হচ্ছে জয়াস সং। তাহলে স্কাইলার্ককে উদ্দেশ্য করে কবি জানতে চেয়েছেন যে স্কাইলার্ক, যে তোমার যেই সুমিষ্ট সুরেলা কণ্ঠ, যে কণ্ঠে তুমি জগৎকে মাতিয়ে দিচ্ছ, ভুবনকে তুমি আলোড়িত করছো, সেই যে গান, সেই গানের বিষয়বস্তুটা আসলে কি, কবি স্কাইলার্ক পাখির কাছে জানতে চেয়েছেন। তিনি বলেছেন হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অব দ্য হ্যাপি স্টিং, তোমার এই আনন্দমুখর গানের বিষয়বস্তুটা কি। আসলে স্কাইলার্ক এই ভুবন মাতানো সুমিষ্ট কণ্ঠস্বর, এই যে সঙ্গীত, এই সঙ্গীত গাওয়ার পিছনে তার রহস্যটা কি, মানে কি তাকে ইন্সপায়ার করেছে, এইটাই তিনি এই সেন্টেন্সের মধ্যে, এই বাক্যের মাধ্যমে স্কাইলার্ক পাখির কাছে জানতে চেয়েছে কবি। হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স, মানে কবি প্রশ্ন করেছেন ভূমি, ফিল্ডস মানে হচ্ছে ভূমি বা জমি, অর ওয়েভস অথবা সমুদ্রের তরঙ্গ বা নদীর তরঙ্গ, জলের তরঙ্গ, অর মাউন্টেন্স অথবা পাহাড় পর্বত। তাহলে তাহলে দ্য পোয়েট পার্সি বিসি শিলি আস্কস হোয়াট আর দ্য সোর্সেস অফ ইন্সপিরেশন ফর দ্য সং অফ দ্য বার্ড। মানে কবি অ্যাকচুয়ালি পাখির কাছে জানতে চেয়েছে যে এই যে সুমিষ্ট কণ্ঠ, সেই সুমিষ্ট কণ্ঠ বা সেই সুরেলা ম্যাডনেস, হারমোনিয়াস ম্যাডনেসের উৎসটা কি। মানে স্কাইলার্ক পাখি যে হারমোনিয়াস ম্যাডনেস দ্বারা এই বিশ্বভুবনকে, অর্থাৎ বিশ্বভুবনের মানুষের মনকে জয় করে নিয়েছে এবং মানুষের মনকে পাগল করে দিয়েছে। তাহলে এই স্কাইলার্ক পাখির এই যে সুমিষ্ট কণ্ঠ,
এই কণ্ঠের উৎসটা কি, কবি অ্যাকচুয়ালি এটাই জানতে চেয়েছেন। তিনি জানতে চেয়েছেন ফিল্ডস, ওয়েবস, মাউন্টেন্স। ফিল্ড মানে হচ্ছে ভূমি বা জমি, আর ওয়েবস মানে হচ্ছে সমুদ্রের তরঙ্গ বা জলের তরঙ্গ বা যে কোনো জলের তরঙ্গ, এবং সেই সঙ্গে পাহাড়। মানে অ্যাকচুয়ালি পাখিটি যখন গ্রাউন্ড থেকে উপরে উঠতে শুরু করে আকাশের দিকে, তখন সে ওড়ার মুহূর্তে হয়তো এই জমি, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ এই যে ভূমি, এবং সেই সঙ্গে পাহাড়, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, এবং সেই সঙ্গে পাহাড়ের পাশাপাশি যে সমুদ্রের জলরাশি, উপচে পড়া যে ঢেউ, সেই ঢেউকে, এই সমস্ত তিনটে প্রাকৃতিক জিনিস দেখার পরে এই পাখিটি উঠতে শুরু করেছিল। তাই কবি কল্পনা করছেন যে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলোই হলো এই স্কাইলার্ক পাখির মানে এত সুন্দর সুমিষ্ট কণ্ঠে কণ্ঠে গান গাওয়ার রহস্য বা সোর্স। এগুলোকেই কবি মানে এই স্কাইলার্ক পাখিটির গান গাওয়ার সোর্স বলে তিনি মনে করেছেন। হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, অথবা তিনি মনে করেছেন যে আকাশের যে আকৃতি, মানে অ্যাকচুয়ালি আকাশ তো বিভিন্ন সময়ে তার আকৃতি পরিবর্তন করে, কখনো ঘন কালো মেঘে ছেয়ে যায়, কখনো পাংশু বর্ণের অর্থাৎ তুলোর মতো মেঘের পুঞ্জগুলো মানে ছুটে বেড়ায়। এইভাবে আকাশের কিন্তু সবসময় পরিবর্তন ঘটে। প্লেন, প্লেন মানে হচ্ছে সমতল ভূমি, এবং আমাদের এই যে সমতল ভূমি, এই সমতল ভূমিও বিভিন্ন কারণে, বিভিন্ন প্রাকৃতিক কারণে অনেক সময় উঁচু হয়ে যায় আবার নিচু হয়ে যায়, এরকমভাবে সমতল ভূমিও পরিবর্তন হয়। তাহলে আকাশের এই সদা পরিবর্তন এবং সমতল ভূমির এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হয়তো এই স্কাইলার পাখির গানের সোর্স, বা এই স্কাইলার পাখি এই পরিবর্তনগুলো থেকে তার গান গাওয়ার ইন্সপিরেশন মানে আর্ন করতে পারে বা সংগ্রহ করতে পারে। এটাই কবি তিনি মনে করেছেন এখানে। হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, অথবা তিনি মনে করেছেন যে স্কাইলার্ক পাখির অন্য একটা স্কাইলার্ক সমগোত্রীয় অন্য একটা স্কাইলার্ক পাখির প্রেম এই মানে সুমিষ্ট কণ্ঠস্বর বা এই সুমিষ্ট কণ্ঠে গান গাওয়ার একটা সোর্স হতে পারে। তাহলে এখানে কবি এটাই বলতে চেয়েছেন যে অন্য একটা স্কাইলার্ক পাখির সঙ্গে এই স্কাইলার্ক পাখির যে প্রেম, এই ভালোবাসা, এই প্রেমই হলো এই স্কাইলার্ক পাখির গানের একটা সোর্স। হোয়াট ইগনোরেন্স অফ পেন, অথবা সমস্ত যন্ত্রণাক্লিষ্ট জীবনকে স্কাইলার্ক পাখি এখানটায় নেগলেক্ট করে, অবহেলা করে। আর এই অবহেলা করায় অর্থাৎ পৃথিবীর সমস্ত পার্থিব দুঃখ, যন্ত্রণা, হতাশা সমস্ত কিছুকে সে ইগনোর করার কারণেই স্কাইলার্ক পাখি হয়তো এত সুন্দর সুরেলা সঙ্গীত, এরকম হারমোনিয়াস ম্যাডনেস সে প্রডিউস করতে পারে, যা দিয়ে এই বিশ্ব প্রকৃতি, বিশ্বভুবনকে মাতিয়ে দিতে পারে। কবি এই স্ট্যান্জার মধ্য দিয়ে এটাই জানতে চেয়েছেন, এবং স্কাইলার পাখির গানের যে সোর্স, সেই সোর্সগুলোকে তিনি গেজ করেছেন। নেক্সট, উইথ দাই ক্লিয়ার কিন জয়ান্স, মানে উইথ দাই মানে তোমার বলতে এখানে স্কাইলার, ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ, কিন, কিন শব্দের অর্থ হচ্ছে ডিপ, কিন শব্দের অর্থ হচ্ছে ডিপ বা বাংলায় নিবিড়। জয়ান্স ফিলিং অফ জয়, এক কথায় আনন্দ। অর্থাৎ তোমার ক্লিয়ার, স্বচ্ছ এবং আনন্দমুখর স্পষ্ট সঙ্গীত। তাহলে তোমার অনাবিল, স্বচ্ছ, নিবিড় এবং আনন্দমুখর যে সঙ্গীত, সেই সঙ্গীত কি করতে পারে না, ল্যাঙ্গর ক্যান নট বি, মানে ক্লান্তি তোমার সেই গানকে স্পর্শ করতে পারে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তোমার ক্লিয়ার, স্বচ্ছ, গভীর এবং অনাবিল আনন্দমুখর যে সঙ্গীত, সেই সঙ্গীতকে ক্লান্তি স্পর্শ করতে পারে না। শ্যাডো অফ অ্যানোয়েন্স, শ্যাডো মানে ছায়াচ্ছন্ন, অ্যানোয়েন্স মানে হচ্ছে বিরক্তি। নেভার কেম নিয়ার দি মানে তুমি বা তোমার কাছে, এক কথায় মানে বিরক্তি তোমার সীমারেখার কাছে বা তোমার কাছে স্পর্শ করতে পারে না। Thou lovest but never knew loves and satiety. Thou lovest মানে হচ্ছে তুমি প্রিয়, বাট নেভার নিউ লাভস অ্যান্ড স্যাটিটি। এখানে স্যাটিটি শব্দের অর্থ হচ্ছে ফিলিং অফ ডিসগাস্ট, অর্থাৎ হতাশা। অ্যান্ড লাভস অ্যান্ড স্যাটিটি এটার অর্থ হচ্ছে
distaste produced from over enjoyed of love. ডিস্টেস্ট মানে হচ্ছে তিক্ততা, প্রডিউসড মানে হচ্ছে উৎপন্ন হওয়া, ফ্রম ওভার এনজয়মেন্ট অফ লাভ মানে ভালোবাসার কাছ থেকে অতিরিক্ত উদ্ভূত যে আনন্দ, সেই আনন্দের তিক্ততা। এক কথায় ভালোবাসায় অতিরিক্ত আনন্দের ফলে উদ্ভূত তিক্ততা। অ্যাকচুয়ালি একটা রিলেশন বা একটা সম্পর্ক যখন প্রেমের ব্যাপারে বলা হয়, মানে যখন একটা ছেলে বা মেয়ের মধ্যে বা যে কোনো ব্যক্তি বা মানুষের মধ্যে যখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেমের সৃষ্টি হয়, তখন প্রথম দিকে তার একটা মানে যে আনন্দ থাকে, সেই আনন্দটা আস্তে আস্তে যখন ঘনীভূত হয়, তীব্র আকার ধারণ করে, তখন সেই আনন্দটাই একসময়তে মোহভঙ্গ হয় এবং দুঃখের অভিজ্ঞতার সৃষ্টি হয়। তাহলে এখানে লাভস অ্যান্ড স্যাটিটি বলতে প্রথম দিকে মানে প্রচুর মধুর সম্পর্ক থাকার পর শেষের দিকে যখন মোহভঙ্গ হয়, তখন সেই আনন্দটাই একসময়তে তিক্ত অভিজ্ঞতায় মোহভঙ্গ হয়ে তিক্ত অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়। কিন্তু স্কাইলার্কের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। মানুষের মনে যেমন মোহভঙ্গের দুঃখজনক অভিজ্ঞতা হয়, কিন্তু স্কাইলার্কের মনে কোনো আনওয়ান্টেড ফিলিং জন্ম নেয় না। তার মানে তার মনের মধ্যে কোনো ক্লান্তি নেই, তার মনের মধ্যে কোনো বিরক্তি নেই। সে অনাবিল আনন্দ নিয়ে আনন্দমুখর কণ্ঠে সে গান গেয়ে চলে। সেই জন্য স্কাইলার্ক পাখির মোহভঙ্গের কোনো কষ্ট হয় না, শুধুমাত্র থাকে একরাশ সতেজ স্বচ্ছ আনন্দমুখর সঙ্গীত। নেক্সট স্ট্যাঞ্জা। দুঃখ, কষ্ট, নেতিবাচক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে কবি পিবি শেলি এই স্ট্যাঞ্জাতে এসে আলটিমেট কজ অফ অল পেন অ্যান্ড সাফারিং দ্যাট ইজ ডেথ, অর্থাৎ মৃত্যু, এই মৃত্যু সম্পর্কে তিনি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। কি বলেছেন? ওয়েকিং অর অ্যাসলিপ, ওয়েকিং অর অ্যাসলিপ, এখানে হোয়েদার ইউ আর অ্যাওয়ার মানে হয় তুমি অ্যাওয়ার বা কনসাস বা সচেতন, অর অ্যাসলিপ অথবা আনকনসাস, আন্ডার অল সার্কামটেন্সেস, অর্থাৎ সমস্ত পরিস্থিতিতে তুমি কি জাগ্রত না তুমি ঘুমিয়ে যাও, এটাই হচ্ছে কবির এখানটায় জানার বিষয়। কি বলছেন? দাও অফ ডেথ মাস্ট ডিম, এখানে ডিম শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা বা কনসিডার। মৃত্যু সম্পর্কে অবশ্যই তুমি মানে অ্যাওক অর্থাৎ জাগ্রত বা সচেতন। এখানে থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, থিংস মানে মৃত্যুর বিষয়ে যে জিনিসগুলো মানে মোর ট্রু অনেক বেশি সত্য, মানে মৃত্যু সম্পর্কে স্কাইলার্কের যে ধারণা, সেই ধারণাটা হচ্ছে মোর ট্রু অনেক বেশি সত্য, অ্যান্ড ডিপ এবং গভীর, দেন ওই মোর্টাল ড্রিম, অর্থাৎ আমাদের এই পার্থিব মরণশীল মানুষের চাইতে অনেক বেশি জ্ঞান স্কাইলার্কের। তাহলে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে স্কাইলারকে উদ্দেশ্য করে কবি বলেছেন, ইউ মাস্ট হ্যাভ ট্রুয়ার আইডিয়াস অফ ডেথ দ্যান মেন, মানে এই মৃত্যু সম্পর্কে তোমার যে ধারণা, সেই ধারণাটা অনেক বেশি সত্য এবং অনেক বেশি গভীর আমাদের এই মরণশীল পার্থিব মানুষের চাইতে স্কাইলার্কের মৃত্যু সম্পর্কে ধারণা অনেক বেশি জাগ্রত, অনেক বেশি স্পষ্ট। অর হাউ কুড দাই নোটস, মানে হাউ কুড দাই বলতে এখানে স্কাইলার্ককে বোঝানো হয়েছে। নোটস মানে হচ্ছে সং, ফ্লো মানে হচ্ছে প্রবাহ, ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম মানে হচ্ছে স্বচ্ছ স্ফটিক ধারার মতো। এখানে মানে অ্যাকচুয়ালি মানুষের চাইতে স্কাইলার্কের মৃত্যু সম্পর্কে ধারণা অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি সত্য এবং অনেক বেশি গভীর। এই কারণেই মানে স্কাইলার্ক পাখির যে সুমিষ্ট কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা হচ্ছে চিরপ্রবাহমান, কিসের মতো? স্বচ্ছ স্ফটিক ধারার মতো। মানে স্কাইলার পাখির যদি মৃত্যু সম্পর্কে সঠিক ধারণা না থাকতো, তাহলে কেমন করে এই মানে তার সেই সুরেলা সঙ্গীত
স্কাইলার্ক পাখির যে নোটস, সেই নোটসটা এমন স্বচ্ছ স্ফটিক ধারার মতো প্রবাহিত হচ্ছে, যদি জ্ঞান না থাকতো তাহলে স্বচ্ছ স্ফটিক ধারার মতো তার সুরেলা সঙ্গীত প্রবাহিত হতে পারতো না। স্কাইলার্কের মৃত্যু সম্পর্কে জ্ঞান আছে, তাই তার সেই সুরেলা সঙ্গীতটা মানে একদম স্বচ্ছ, স্পষ্ট, স্ফটিক ধারার মতো প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি এই লাইনের মধ্য দিয়ে, অর্থাৎ হাউ কুড দাই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, এই লাইনটির মধ্য দিয়ে এটাই প্রকাশিত হচ্ছে যে পিওর ফ্লো মানে বিশুদ্ধ প্রবাহ। কিসের প্রবাহ? স্কাইলার্ক পাখিটির সুমিষ্ট কণ্ঠ বা গানের প্রবাহ। ক্লিয়ার মিউজিক মানে হচ্ছে স্পষ্ট একটা মিউজিক। ফ্রি ফ্রম দ্য টেন্ট অফ স্যাডনেস মানে সমস্ত রকম স্যাডনেস, দুঃখ, বিষণ্ণতা মানে পরিহার করে সে এক অনাবিল আনন্দের মানে প্রতীক হিসাবে সে স্বচ্ছভাবে প্রবাহিত হয়েছে। কবি এটাই এখানে বোঝাতে চেয়েছেন। নেক্সট স্ট্যাঞ্জা। উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। উই মানে আমরা মনুষ্য জগৎ, অর্থাৎ মানুষেরা আমরা কি করি? অতীতে ঘটে যাওয়া মানে অতীতে ঘটে যাওয়া কোনো ব্যর্থতা বা কোনো দুঃখজনক ঘটনা, সেই সমস্ত ঘটনা নিয়ে আমরা চিন্তা করি। মানে লুক অ্যাট দি পাস্ট উইথ এ ভেন রেগ্রেট মানে অতীতকালের ঘটে যাওয়া কোনো ঘটনা, যে ঘটনা নিয়ে আমরা ভেন রেগ্রেট মানে ব্যর্থতার দুঃখ নিয়ে আমরা অত্যাধিক হারে চিন্তা করি আমরা মানুষেরা। অথচ অতীতের সেই দুঃখজনক ঘটনা, সেই ঘটনা নিয়ে চিন্তা করে কোনো লাভ থাকে না, বরঞ্চ মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। তাই আমাদের মনুষ্য জাতির স্বভাব হচ্ছে অতীতের ব্যর্থতা নিয়ে বেশি বেশি চিন্তা করা। অ্যান্ড আফটার, আফটার মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ জীবনের চিন্তা মানে ভবিষ্যৎ যেটা হচ্ছে অনিশ্চিত বিষয়, সেটা কেমন হবে আমরা কেউ জানি না, অথচ ভবিষ্যতের চিন্তায় মানুষ বিভোর হয়ে থাকে এবং মনকে বিষণ্ণ করে তোলে। তাহলে উই লুক অ্যাট দ্য পাস্ট উইথ এ ভেন রেগ্রেট অর অ্যাট দি ফিউচার উইথ এ ভেন লঙ্গিং মানে আমরা হতাশ হয়ে অতীতের দিকে তাকাই অথবা ব্যর্থ আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাই। এটা হচ্ছে মনুষ্য জাতির স্বভাব। কিন্তু এই দুটোই হচ্ছে মানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে মানে অতীতের ব্যর্থতা নিয়ে বেশি বেশি চিন্তা করা এবং ভবিষ্যতে কোনো কিছু প্রাপ্তির আশায়, ভবিষ্যতে কোনো কিছু পাওয়ার আশায় বেশি বেশি চিন্তা করা, এবং সেটা হচ্ছে অনিশ্চিত, সেটা সফল হতেও পারে অথবা নাও হতে পারে। অতএব অতীতকালের ব্যর্থতা এবং ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা এই নিয়ে চিন্তা করা হচ্ছে মনুষ্য জাতির স্বভাব। অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, এবং পাইন ফর মানে হচ্ছে লং ফর মানে আকাঙ্ক্ষা করা, অর্থাৎ ভবিষ্যৎ জীবনে কোনো একটা নির্দিষ্ট বিষয় প্রাপ্তির জন্য মনের যে তীব্র ইচ্ছা বা কামনা বা বাসনা, সেটাকেই বলা হয়েছে এখানে লং ফর। হোয়াট ইজ নট মানে যা লাভ করা যায় না, অর্থাৎ ভবিষ্যৎ জীবনে যা লাভ করা যায় না সেই বিষয়টা নিয়ে চিন্তা করাটাই হচ্ছে আমাদের কাছে মানে আমাদের মন বিষণ্ণ হওয়ার অন্যতম কারণ। সুতরাং মনুষ্য জীবনের বা মানুষের জীবনের একটি স্বভাব হচ্ছে অতীতের ব্যর্থতা এবং ভবিষ্যৎ জীবনের যেটা আদৌ পাওয়া সম্ভব নয় সেই বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করা। এটাই হচ্ছে মনুষ্য জাতির স্বভাব এবং মানসিক দুর্বিষহ হয়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে এটি। তারপর কি বলা হয়েছে? আবার সিনসিয়ারেস্ট লাফটার মানে আমাদের আন্তরিক হাসি, মানে আমরা মানুষেরা যখন আমরা মন খুলে আন্তরিকভাবে হাসি তখন সেই হাসির মধ্যেও উইথ সাম পেন ইজ ফ্রট মানে হচ্ছে মিক্সচার বা মিশ্রিত, পেন মানে হচ্ছে যন্ত্রণা। অর্থাৎ আমরা মানুষেরা যখন আন্তরিকভাবে মন থেকে হাসি এবং হৃদয় উপচে পড়া হাসি যখন আমরা হাসি, তখন সেই হাসির মধ্যেও খানিকটা দুঃখ মিশ্রিত থাকে। সেই হাসির আড়ালেও মানুষের না পাওয়া কোনো বিষয় যেটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, সেই যন্ত্রণাটা কিন্তু সেই হাসির আড়ালে উকি মারে বা থেকে যায়। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট মানে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ
মানে আমাদের কাছে মিষ্টি সঙ্গীত হচ্ছে সেইগুলো, দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, যেগুলো আমাদের, যে গানগুলো আমাদেরকে কি করে, মানে স্যাডেস্ট থট অর্থাৎ দুঃখজনক চিন্তাভাবনা শেয়ার করে। আসলে আমাদের মন কিন্তু আনন্দের চাইতে দুঃখের ঘটনাতে বেশি মানে রিয়াক্ট করে বা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জন্যই আমাদেরকে এখানে কবি এখানে বলেছেন যে সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ এ স্যাডেস্ট থট, মানে মিষ্টি সঙ্গীত, সুমিষ্ট সঙ্গীত হচ্ছে সেইগুলো যেগুলো আমাদেরকে কি করে, মানে বিষণ্ণ অর্থাৎ দুঃখজনক চিন্তার মানে আমাদেরকে শেয়ার করে, দুঃখজনক চিন্তা আমাদেরকে বলে, সেই সমস্ত গান, যে গানগুলো হচ্ছে সুইটেস্ট সং। নেক্সট স্ট্যাঞ্জা, ইয়েট ইফ উই কুড স্কর্ন হেট অ্যান্ড প্রাইড অ্যান্ড ফেয়ার। ইয়েট শব্দের অর্থ তথাপি, ইফ যদি, উই কুড স্কর্ন, স্কর্ন শব্দের অর্থ হচ্ছে টু রিজেক্ট অথবা ডেসপাইজ অর লুক ডাউন অন সামথিং উইথ স্ট্রং কন্টেম্পট, অর্থাৎ কোনো কিছুকে রিজেক্ট করা, সেটাকে বলা হচ্ছে স্কর্ন। তথাপি আমরা যদি কি করি, মানে স্কর্ন করি অর্থাৎ টু রিজেক্ট মানে প্রত্যাখ্যান করি। কি প্রত্যাখ্যান করি? হেট, হেট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা, যা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ঘৃণার মাধ্যমে কি হয়, মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তারপর হচ্ছে প্রাইড, প্রাইড মানে হচ্ছে অহংকার, যা মানুষের পতন ডেকে আনে। আর অন্যদিকে আছে ফেয়ার, ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ভয়, যা মানুষের জীবনের অগ্রগতিকে বাধা দেয় বা জীবনের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ফেয়ার। তাহলে যদি আমরা এই যে আমাদের জীবনের চলার পথে হেট, প্রাইড, ফিয়ার, এই সমস্ত জীবনের খারাপ দিকগুলি কি করি, প্রত্যাখ্যান করি, রিজেক্ট করি। আসলে দিস আর দ্য ইভিলস অফ লাইফ। এই যে হেট, প্রাইড, ফিয়ার, এগুলো হচ্ছে জীবনের সবচাইতে খারাপ দিক। দিস মেক মেন মাইজারেবল, এগুলো মানুষের জীবনকে কি করে, মাইজারেবল অর্থাৎ জরাজীর্ণ বা হতাশাগ্রস্ত করে তোলে, দুঃখজনক করে তোলে। ইফ উই ওয়ার থিংস বর্ন নট টু শেড এ টিয়ার, অথবা বেদনার স্পর্শ না পাওয়া যদি কোনো প্রাণীকুলে আমরা জন্মগ্রহণ করি, অর্থাৎ মানে মানুষ চোখের জল ফেলেছে দুঃখে বা মানুষ প্রচণ্ড কষ্ট পেয়ে কান্না করেছে, এরকম কোনো বংশে বা প্রাণীকুলে যদি আমরা জন্মগ্রহণ না করি, এবং সেই অবস্থায় আমরা মানুষেরা যদি আমরা গান করি, তাহলে কি সেই অবস্থার গান, অর্থাৎ দুঃখ কষ্ট না পাওয়া এমন বংশে বা প্রাণীকুলে জন্মগ্রহণ করার পর আমরা মানুষেরা যদি আমাদের হৃদয় থেকে গান করি, তাহলে সেই গানের সুর কি স্কাইলার পাখির গানকে পরাজিত করতে পারবে? কবি বলেছেন যে না, স্কাইলার পাখির গানকে কোনো মানুষ কোনো সময়ই পরাজিত করতে পারবে না। সে দুঃখ কষ্ট পাক বা না পাক, এবং সদা হাস্যময়, যাকে কোনোদিন দুঃখ স্পর্শ করেনি, দুঃখের কারণও যে উপলব্ধি করতে পারেনি, সেই ব্যক্তি যদি মানে তার হৃদয় থেকে উপচে পড়া আবেগ দিয়ে এবং তার উচ্ছ্বাস দিয়ে সঙ্গীত করে বা গান করে, সেই গানও কিন্তু স্কাইলার্ক পাখির গানের কাছে তুলনাই করা যাবে না, এবং সে স্কাইলার্ক পাখির সুমিষ্ট কণ্ঠকে মানে ওভারকাম মানে সারপাস বা অতিক্রম করতে পারবে না। কি বলেছে তারপরে? আই নো নট হাউ দাই জয়, মানে আমি জানি না কিভাবে তোমার মানে জয় বা তোমার আনন্দমুখর সঙ্গীত উই ইভার শুড কাম নিয়ার। মানে এখানে কবি বলতে চেয়েছেন যে ইভেন হোয়েন মেন ওয়ার পারফেক্টলি হ্যাপি দে কুড নট সিং সংস অ্যাজ ডিলাইটফুলি অ্যাজ দ্য স্কাইলার্ক। হচ্ছে এমনকি যখন মানুষ তার চরম সুখকর মুহূর্তে বিচরণ করে, তখনও কিন্তু সে স্কাইলার পাখির গান বা স্কাইলার পাখির মতো আনন্দের গান গাইতে পারবে না। অর্থাৎ মানুষ যখন চরম সুখকর মুহূর্তে বিচরণ করবে এবং সেই মুহূর্তে সে যদি
হৃদয় উপচে বা হৃদয়কে সম্পূর্ণ নিংড়ে এবং সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে সে সঙ্গীত করে বা গান করে, তখনও কিন্তু সে স্কাইলার্ক পাখির মতো অত সুমিষ্ট, অত সুরেলা সঙ্গীতে সে কিন্তু গান করতে পারবে না, এবং এই স্কাইলার্কের গানের কাছেই সে আসতে পারবে না। কবি এটাই বোঝাতে চেয়েছেন। নেক্সট স্ট্যাঞ্জা, বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড। বেটার দ্যান মানে ভালো, অল মেজার্স, অল মেজার্স বলতে বলা হয়েছে অল দ্য মিউজিক্যাল রিদিমস অ্যান্ড সংস, মানে বিভিন্ন ধরনের যে ছন্দ বা সঙ্গীত, সঙ্গীতের সমস্ত রকম সুরের কথা এখানে বলা হয়েছে। অফ ডিলাইটফুল সাউন্ড মানে আনন্দপূর্ণ যে শব্দ, সাউন্ড মানে হচ্ছে শব্দ, তাহলে সঙ্গীতের সমস্ত রকমের সুর মানে আনন্দপূর্ণ শব্দ, সে শব্দের চাইতেও স্কাইলার্ক পাখির গান হচ্ছে অনেক বেশি আনন্দদায়ক বা অনেক বেশি উত্তম। বেটার দ্যান অল ট্রেজার্স, এবং অল ট্রেজার্স, এখানে অল ট্রেজার্স বলতে বলা হয়েছে অল দ্য উইজডম অফ হিউম্যান বিং, মানুষের সমস্ত জ্ঞান, অর্থাৎ মানুষের সমস্ত রকম জ্ঞান এবং সঙ্গীতের সমস্ত রকম সুর, এ সমস্ত কিছুর চাইতে স্কাইলার্ক পাখির গান হচ্ছে অনেক বেশি উত্তম। তাহলে এখানে বলা হয়েছে মানুষের জ্ঞান ও কল্পনার সাহায্যে সৃষ্টি সমস্ত রকম শিল্পকর্মের থেকে উত্তম হলো এই স্কাইলার্ক পাখির গান। তারপরে কি বলা হয়েছে, দ্যাট বুকস আর ফাউন্ড, মানে এই যে মানুষের মানে মানে সঙ্গীতের সমস্ত রকমের সুর এবং মানুষের সমস্ত জ্ঞান, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু কিন্তু কোথায় পাওয়া যায়, মানে বইয়ে পাওয়া যায়। বইয়ের মধ্যে এই মানুষের সমস্ত রকম ক্রিয়াকলাপগুলো পাওয়া যায়। মানুষের জ্ঞান ও কল্পনার সাহায্যে সৃষ্টি করা সমস্ত রকম শিল্প কর্মকাণ্ড, এ সমস্ত কিছু কিন্তু বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে। এ সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে এই স্কাইলার্ক পাখির গান। দাই স্কিল টু পোয়েট ওয়ার দাউ কর্নার অব দ্য গ্রাউন্ড, এখানে দাই স্কিল শুড বি অ্যান ইন্সপিরেশন অ্যান্ড এ লেসন টু এ পোয়েট লাইক মি। আসলে এখানে স্কাইলার্ক পাখির গান গাওয়ার যে দক্ষতা, সেই দক্ষতা কার শিক্ষণীয়, এখানে এই দক্ষতা পিবি শেলির এই মানে স্কাইলার্ক পাখির কাছ থেকে এই গান গাওয়ার দক্ষতাটা তিনি মানে এখানে আর্ন করতে চেয়েছেন বা শিখতে চেয়েছেন। এই জন্য বলছে দাই স্কিল টু পোয়েট ওয়্যার, মানে স্কাইলার্ক পাখির মধ্যে যে গান করার যে মানে অভিজ্ঞতা, গান করার যে প্রতিভা, সেই প্রতিভাটা কার জন্য শিক্ষণীয়, আমার মতো কবি। পিবি শেলি বলছে আমার মতো কবিদের তোমার কাছ থেকে এই গান গাওয়ার যে মানে প্রতিভা, সেই প্রতিভাটা শেখা খুবই প্রয়োজন। বা তুমি স্কাইলারকে উদ্দেশ্য করে বলছে যে তুমি এই ধরনের গান, এই ধরনের সুরেলা সঙ্গীত, এরকম হারমোনিয়াস ম্যাডনেস, যা হারমোনিয়াস ম্যাডনেস যার দ্বারা তুমি বিশ্বভুবন, বিশ্ব পৃথিবীকে পাগল করে দিচ্ছ, তোমার এই যে গান গাওয়ার যে প্রতিভা, এই প্রতিভাটা আমার মতো কবিদের বা তোমার মতো আমার মতো কবিদের মানে শেখা খুবই প্রয়োজন। দাও কর্নার অব দ্য গ্রাউন্ড, মানে তুমি এই ধরনের গান গাতে সক্ষম হচ্ছ একটাই কারণে, এই পৃথিবীর এই পৃথিবীতে অর্থাৎ ভূপৃষ্ঠে বসবাসকারী সমস্ত কিছুকে তুমি কর্নার করছো বা তুচ্ছ করছো। এই তুচ্ছ করার কারণেই এইরকম হারমোনিয়াস ম্যাডনেস তুমি প্রডিউস করতে সক্ষম হচ্ছ এবং গোটা পৃথিবীর মানুষকে তুমি পাগল করতে সক্ষম হচ্ছ। লাস্ট স্ট্যাঞ্জা, লাস্ট স্ট্যাঞ্জাতে কি বলা হয়েছে, টিস মি মানে আমাকে শিক্ষা দাও, আমাকে দাও, হাফ দ্য গ্ল্যাডনেস মানে অর্ধেক আনন্দ, গ্ল্যাডনেস মানে হচ্ছে আনন্দ, মানে হাফ অফ দি ডিলাইট মানে পাখির আনন্দের অন্তত অর্ধেক। তাহলে কবি এখানে স্কাইলার্ককে উদ্দেশ্য করে বলছে যে হে স্কাইলার্ক টিস মি, আমাকে শিক্ষা দাও, আমাকে দাও, হাফ দ্য গ্ল্যাডনেস তোমার আনন্দের, অর্থাৎ তোমার আনন্দের অর্থাৎ স্কাইলার্কের অর্ধেক আনন্দের অর্ধেকটা অংশ তুমি আমাকে দাও। দ্যাট দাই ব্রেন মাস্ট নো, একমাত্র তোমার মস্তিষ্ক এই যে সুন্দর সুরেলা সঙ্গীত, এই সঙ্গীত গাওয়াটা তোমার ব্রেন থেকেই সৃষ্টি হয়েছে, তোমার মস্তিষ্ক থেকে এসেছে, অন্য কোনো জায়গা থেকে আসেনি। বা তুমি
অন্য কোনো গানকে বা অন্য কোনো বিষয় থেকে গান গাওয়াটাকে তুমি ধার করে নাওনি। তাই বলছে কবি, দ্যাট দাই ব্রেন মাস্ট নো, মানে এই ধরনের হারমোনিয়াস ম্যাডনেস মানে পাগল করা গান একমাত্র তোমার মস্তিষ্ক থেকেই আসতে পারে। তাই কবি বলছেন যে তোমার মস্তিষ্ক প্রসূত, তোমার মস্তিষ্ক নিশ্চিত এই যে সুরেলা সঙ্গীত, এই সুরেলা সঙ্গীতের অর্ধেকটা অংশ তুমি আমাকে দাও। সাস হারমোনিয়াস ম্যাডনেস, এখানে হারমোনিয়াস ম্যাডনেস বলতে বোঝানো হয়েছে সংস অফ এক্সট্যাসি অ্যান্ড র্যাপচার, পাগল করা সুমধুর সঙ্গীত। অর্থাৎ স্কাইলার্ক পাখি যে পাগল করা সুমধুর সঙ্গীত গান করছে, সেই গানের সেই অর্ধেকটা অংশ কবি পাখির কাছ থেকে অর্থাৎ স্কাইলার্ক পাখির কাছ থেকে কি করেছেন, ধার করতে চেয়েছেন এবং স্কাইলার্ককে বলেছেন অর্ধেকটা অংশ তুমি আমাকে শিখিয়ে দাও। ফ্রম মাই লিপস উড ফ্লো, ফ্রম মাই লিপস মানে আমার ঠোঁট থেকে, উড ফ্লো প্রবাহিত হবে, মানে তোমার কাছে থেকে অর্ধেকটা গানের অংশ শিখে আমি আমার ঠোঁট দিয়ে আমার কণ্ঠ দিয়ে আমি গাইব এবং আমার মুখ থেকে আমার কণ্ঠ থেকে কি হবে, ফ্লো হবে, প্রবাহিত হবে। দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, তখন এই গোটা পৃথিবী তখন আমার গান শুনবে। অ্যাজ আই অ্যাম লিসনিং নাও, যেমন আজকে আমি কি করছি, আমি তোমার গান শুনে পাগল হয়ে গেছি, তেমনি তোমার গানের অর্ধেকটা অংশ যদি আমাকে দাও এবং আমার ঠোঁট আমার কণ্ঠ দিয়ে যদি সেই গান অর্ধেকটা বেরিয়ে আসে, তোমার দেওয়া গান যদি বেরিয়ে আসে, তাহলে এই গোটা পৃথিবী আমার গান শুনবে। অ্যাজ আই অ্যাম লিসনিং নাও, যেমন আমি তোমার কণ্ঠস্বর শুনে পাগল হয়ে গেছি, তেমনি পৃথিবীবাসী আমার কণ্ঠস্বর শুনে পাগল হয়ে যাবে। দ্য পোয়েট পিবি শেলি wants to achieve the rapture of the bird so that he may sing out to the world like the bird and delight the world as the bird is doing now. কবি পাখিটির চরম আনন্দের কিছু অংশ হলেও লাভ করতে চান এবং পাখিটির মতো তিনি এই জগৎবাসীকে আনন্দ দিতে চান। এই হচ্ছে স্কাইলার্ক কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস। আমি 3টে পার্টে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, এই 3টে পার্টে এই কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস পরিসমাপ্তি ঘটালাম। তো তোমরা যারা আমার এই ভিডিও দেখবে সকলকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং সর্বশেষ বলবো আমার এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করবে এবং তাদের সকলকে দেখার সুযোগ করে দেবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক এভরিবডি।